খবর সংযোগের সাপ্তাহিক হাইলাইটে আপনাদের স্বাগতম। কল্পনা করুন, শীতের তুষার ঝড়ের মধ্যে লাখো সৈন্য এগিয়ে আসছে। তাদের চোখে মৃত্যু ভয় নেই, কোনো ভয় ডর নেই, পিছু হটার কোনো অপশনই নেই। একজন যখন জানে আমার জয় নালে মৃত্যু, তাহলে সে পিছিয়ে হটবে কেন? এরা হলো রেড আর্মি, যে বাহিনী নাজি জার্মানির মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, যাদের সামনে হিটলারের সেনাবাহিনী পর্যন্ত থরথর করে কাঁপত। আজকের ভিডিওতে আমরা জানবো রেড আর্মি কিভাবে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী যুদ্ধযন্ত্রে পরিণত হয়েছিল। থাকছে শকিং ফ্যাক্টর যা আপনাকে অবাক করে দিবে। তো চলুন শুরু করা যাক। রাশিয়ার রেড আর্মি, ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর সামরিক বাহিনী। রেড আর্মির জন্মকাহিনী শুনে আসে বন্ধুরা। সময়টা 1918 সাল। রাশিয়ায় চলছে গৃহযুদ্ধ। লেনিন এবং বলশেভিকরা ক্ষমতায় এসেছেন, কিন্তু শত্রু চারপাশ থেকে ঘেরা। হোয়াইট আর্মি, বিদেশি ইন্টারভেনশন ফোর্স, সবাই তাদের শেষ করতে চায়। এই পরিস্থিতিতে টটস্কি তৈরি করলেন একটি বিপ্লবী সেনাবাহিনী, যার নাম দিলেন রেড আর্মি। কিন্তু এরা ছিল একেবারে অন্যরকম। এদের কিছু বৈশিষ্ট্য বন্ধুরা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। প্রথম যদি বৈশিষ্ট্যটা লক্ষ্য করেন, আইডিওলজিক্যাল ওয়ারিয়ার্স, মানে সাধারণ সৈন্যদের শুধু যুদ্ধ করতে শেখানো। আমরা জানি আমরা ট্রেনিং হয়, তো দেশকে রক্ষা করতে হয়, শত্রুকে মোকাবেলা করতে, এই হচ্ছে তাদের ট্রেনিং, মানে সাধারণ সৈন্য। কিন্তু এই রেড আর্মিদের মাথায় ঢুকিয়ে দেওয়া হতো কমিউনিজমের আদর্শ। তারা বিশ্বাস করত তারা শুধু রাশিয়ার জন্য না, পুরো বিশ্বের শ্রমিক শ্রেণীর জন্য লড়ছে, আর এটাই টনিকের মতো কাজ করেছে। দ্বিতীয় বৈশিষ্ট্য বন্ধুরা, শুনছেন তো? কঠোর শৃঙ্খলা। রেড আর্মিতে একটা নিয়ম ছিল, অর্ডার 227 বা নট ওয়ান স্টেপ ব্যাক। মানে কি, যদি কেউ পিছু হটে তাকে সাথে সাথে গুলি করা হবে। এমনকি পেছনে থাকতো বিশেষ ইউনিট যারা পলায়নকারীদের শুট করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি করতো এই বাহিনী, শুনতে চান? চলুন শুনে আসা যাক। 1941 সালের 22 জুন হিটলার অপারেশন বারবারোস শুরু করলো। 30 লাখ জার্মান সৈন্য রাশিয়ায় ঢুকে পড়লো। প্রথম কয়েক মাস কি হলো, রেড আর্মির জন্য দুঃস্বপ্ন ছিল সেটা। প্রাথমিক বিপর্যয় শুরু হলো স্টালিনের গার্ডের কারণে। অনেক অভিজ্ঞ জেনারেলদের মেরে ফেলা হয়েছিল। ফলে প্রথম দিকে জার্মানরা রেড আর্মিকে তছনছ করে দিচ্ছিল। লাখ লাখ সৈন্য মারা গেল, বন্দী হলো, বড় কেওয়াস। কিন্তু তারপর টার্নিং পয়েন্ট, স্টালিনগ্রাদ যুদ্ধ 1942 থেকে 43 সাল। স্টালিনগ্রাদ শহরে হলো ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ। এখানে রেড আর্মি দেখালো তারা কি জিনিস। প্রতিটি বিল্ডিং, প্রতিটি রুমের জন্য যুদ্ধ হচ্ছিল। জার্মান সৈন্যরা বলতো, আমরা একটি রান্নাঘরের জন্য সকালে লড়াই করি, বিকালে লিভিং রুমের জন্য। রাশিয়ান উইন্টার এবং রেড আর্মির একনিষ্ঠতা জার্মানিদের শেষ করে দিল। আমি সবসময় বলি, শীতের সময় জার্মান মাটি খুঁড়ে আরেকটি সৈন্য বের করে, সৈন্য বললে ভুল হবে, সে হচ্ছে মেজর উইন্টার। সে আর রেড আর্মি মিলে একেবারে ফিনিশ করে দিল জার্মানিদের। ফলাফল কি দাঁড়ালো? 3 লাখ জার্মান সৈন্য মারা গেল বা বন্দী হলো। এটাই ছিল টার্নিং পয়েন্ট। 3 জানুয়ারি 2026 আমেরিকান কমান্ডো কারাকাসে ঢুকে পড়ে। টার্গেট ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। অলরেডি মাদুরোকে আটক করে আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে বন্ধুরা এই খবর আপনাদের কাছে পৌঁছেও গিয়েছে, কিন্তু আমি এই আটকের খবর আপনাদের বলবো না। আপনাদের বলবো এর পেছনের কথা, কেন মাদুরোর ওপর এত রাগ ট্রাম্পের। বা যদি খোলাসা করে বলি, ভেনেজুয়েলার প্রতি কিসের এত টান ট্রাম্পের, যে তিনি আর সময় লস না করে মাদুরোকে ধরে নিয়ে আসলেন। আর ঠিক এই মুহূর্তে ক্যারিবিয়ান সাগরে আমেরিকান নেভি জব্দ করছে একের পর এক তেলবাহী ট্যাঙ্কার। এটা কি শুধু একজন স্বৈরশাসককে ধরার অভিযান, নাকি বিশ্বের সবচেয়ে বড় তেলের ভান্ডার দখলের খেলা, যা আমরা কেউ দেখতে পাচ্ছি না? গত 3 জানুয়ারি 2026, যেদিন সারা পৃথিবীর নতুন বছরের উৎসবে মগ্ন, মানে সপ্তাহখানিক ধরে তো সারা ওয়ার্ল্ডে এই উৎসবটা হয়, সেটা
তৃতীয় দিন ছিল, সেদিন ভেনেজুয়েলার ঘটে গেল ইতিহাসের অন্যতম নাটকীয় সামরিক অভিযান। আমেরিকান বাহিনী সরাসরি কারাকাসে ঢুকে আটক করে ফেলে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। হ্যাঁ, শুনতে যতটা অবিশ্বাস্য ঘটনা ততটাই সত্যি। এখন প্রশ্ন হলো, কেন এত বড় পদক্ষেপ? ট্রাম্প প্রশাসন বলছে মাদুরো সরকার বিদেশি সন্ত্রাসী সংগঠন, তাদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। কিন্তু রিয়েল স্টোরি একটু অন্যরকম। আর সেই গল্প শুরু হয় তেল দিয়ে। মাদুরের তেল কি তার ভয়াবহ পরিণতির কারণ? একটা চমকপ্রদ তথ্য দিয়ে, ভেনেজুয়েলার কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ। কত বড় জানেন? 303 বিলিয়ন ব্যারেল, মানে সৌদি আরবকেও টপকে গেছে তারা। কিন্তু এত বিশাল সম্পদ থাকা সত্ত্বেও ভেনেজুয়েলা কেন আজ ভিক্ষুকের মতো অবস্থা? কারণটা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে। 2014 সালে তেলের দাম ধসে পড়ার পর ভেনেজুয়েলার অর্থনীতি পুরো কলাপস করে। মাদুরো সরকারের খারাপ ব্যবস্থাপনা আর দুর্নীতি পরিস্থিতি আরও খারাপ করে দেয়, মানে অর্থনীতি একদম যা ইচ্ছা তাই অবস্থা হয়ে যায়। আপনি দেখবেন দর্শক, যখন কোনো একটা দেশ পড়তে থাকে, মানে অর্থনৈতিকভাবে ডেভেলাইজ হতে থাকে, তখন কিন্তু বিভিন্ন ধরনের দুর্নীতি মাথাচাড়া দিয়ে ওঠে। ভেনেজুয়েলার ক্ষেত্রে সেটা হয়েছে। তার উপর আমেরিকা একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে দিতে থাকে দেশটার উপর। ফলাফল কি দাঁড়ায়? আপনাদের কি মনে হয় বন্ধুরা? ঠিক ধরেছেন। 1 দশক আগে যেখানে ভেনেজুয়েলা উৎপাদন করত প্রায় 3 মিলিয়ন ব্যারেল তেল প্রতিদিন, আজ সেটা কমে দাঁড়িয়েছে মাত্র 1.1 মিলিয়ন ব্যারেলে। তেলের খনি আছে কিন্তু তুলতে পারছে না। অবকাঠামো জরাজীর্ণ, প্রযুক্তি পুরনো, আর দক্ষ কর্মী পালিয়ে গেছে দেশ ছেড়ে। ট্রাম্প কাকুর খেলা শুরু। এবার আসে আসল মজার জায়গায়। মাদুরোকে আটকের পরপরই ট্রাম্প একটা বিশাল পদক্ষেপ নিলেন। তিনি ভেনেজুয়েলার সমস্ত তেল ট্যাঙ্কারের উপর পূর্ণাঙ্গ ব্লকেট জারি করলেন। মানে কি? মানে হলো আমেরিকান কোস্টগার্ড আর নেভি ক্যারিয়ার সাগরের টহল দিচ্ছে। যে কোনো ভেনেজুয়েলান তেলবাহী জাহাজ দেখলে সেটা মাঝ সমুদ্রেই জব্দ করে ফেলছে। ফলে কি হচ্ছে? অনেক জাহাজ যাত্রা শুরুই করছে না। ক্যাপ্টেনরা ভয়ে পালিয়ে যাচ্ছেন। চীন আর ভারতের মতো দেশগুলো যারা চুপি চুপি ভেনেজুয়েলার তেল কিনতো, তারাও এখন দূরে সরে যাচ্ছে। ভেনেজুয়েলা এখন প্রতি মাসে হারাচ্ছে 150 থেকে 200 মিলিয়ন ডলার। এটা শুধু অর্থনৈতিক চাপ নয়, এটা একটা সুপরিকল্পিত শ্বাসরোধ কৌশল, যেটা পশ্চিমারা এবার চাল চালেনি, এবার চালেছে কে? আমেরিকা। রাশিয়া ইউক্রেনের নতুন অগ্রযাত্রা শুরু করেছে। চীন তাইওয়ানকে ঘিরে সামরিক চাপ বাড়াচ্ছে, আর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা বিপজ্জনক মাত্রায় পৌঁছে গিয়েছে। আজ আমরা এই 3টি ইস্যুর গভীরে যাব। চলুন তাহলে শুরু করি। যুদ্ধের মাঠে নতুন মোড়। রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, কোন দিকে যাচ্ছে বিশ্ব? প্রথম টপিকের দিকে বন্ধুরা একটু চোখ বুলাই। ইউক্রেন যুদ্ধ। শুরু করি ইউক্রেন থেকে। মস্কো দাবি করছে গত 7 দিনে তারা দোনেৎস্ক অঞ্চলে 9টি এলাকা দখল করেছে। ব্যাটেল গ্রুপ নর্থ শুধু এক সপ্তাহে 1300-এরও বেশি ইউক্রেনের সেনার হতাহতের দাবি করছে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে একটি, সেটি হলো, এই অগ্রগতি কি সত্যি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারবে? বিশ্লেষকদের মতে কৌশলগত ভারসাম্যে এখনো বড় পরিবর্তন আসেনি। তবে রাশিয়া কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের শিল্প ও জ্বালানি অবকাঠামো যে আঘাত করছে, সেটি দীর্ঘমেয়াদে ইউক্রেনের প্রতিরোধ ক্ষমতা দিন দিন দুর্বল করতে পারে। যুদ্ধের 3য় বছর শেষে 4র্থ বছরে এসে প্রশ্ন হলো, পশ্চিমা সমর্থন কতদিন টিকবে? এটাই এখন বড় প্রশ্ন সবার মাঝে এবং লোভি জেলেনস্কির মাঝেও, কারণ সে তো আর পারছে না সেই পুতিনের সঙ্গে। দ্বিতীয় টপিক, চীন তাইওয়ান। এবার আসি পূর্ব এশিয়ায়। তাইওয়ান প্রণালীতে চীনের সামরিক উপস্থিতি এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে, ডাল ভাতের মতো। ওখানে দাঁড়ায়, তাইওয়ান প্রণালীতে চীন সবসময় দাঁড়ায় থাকে, ব্যাস, সোজা কথা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে নতুন ভিডিও মিস না হয়। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, কাতার, মধ্যপ্রাচ্যের যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলেও কাল একই সময় আবার ফিরবো। টপিক, গভীর বিশ্লেষণ
আর আরো বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, ধন্যবাদ সবাইকে।